এলাকা হিসেবে বোস্টনের লোকজন চিনে। তো আমরা এসেছি আমাদের বাংলাদেশেরই একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরে বোস্টন শহরে আছেন। ওনার নাম হচ্ছে নাসিম পারভিন, মিসেস নাসিম পারভিন। নাসিম পারভিন উনি একজন পেশাজীবী, সাথে সাথে ওনার এরা শখ বাগান করা। আজকে ওনার বাগান করা নিয়ে আমরা কিছু প্রশ্ন করতে চাইব। আপনি বলবেন কি যে কেন বাগান করেন এবং কবে থেকে এই বাগান করা শুরু করেছেন আপনি? এই বাগান করা শুরু করেছি 10 বছর আগে থেকে, কিন্তু বাগান করি আমি ছোটবেলা থেকে। আমার প্রথম বাগান শুরু হয় যখন আমি ক্লাস 2-তে পড়ি বাংলাদেশে। তখন বর্ষাকাল ছিল, আমার মনে আছে আমি আমার বাবাকে দিয়ে বিচি আনিয়েছিলাম। আমার বাবা কিছুই বুঝছিল না, আমি তখন অত ছোট বিচি দিয়ে কি করব। তারপরে আমি গাছ লাগাই, আমার প্রথম ফুলটা বেগুনি রঙের ফোটে। আমার এখনও মনে আছে, আমার সেই খুশিটা আমি মানে কাউকে বোঝাতে পারবো না। আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম ফুলটা দেখে, যে আমি সিড থেকে একটা গাছ বানাই, তারপর সেটা দিয়ে ফুলটা হয়। তারপরে ওইটা থেকেই আমার মনের থেকে সবসময় শুরু। তারপরে বিভিন্ন জায়গায় গেছি, যেখানে চান্স পেয়েছি করেছি টবে, কিন্তু সুযোগ হয়নি। আর যখন এই দেশে আসলাম, এই দেশে আসার পরে তো ল্যান্ড পাওয়া তো কঠিন, তারপর আমি সবসময় শহরে থাকি। তো যখন এই বাসাটায় আমরা মুভ করলাম, তখন দেখলাম বাড়িটাতে তো বেশ অনেকখানি জায়গা। আমার সেই শখটা একেবারে আবার উঠলো যে আমাকে এই বাগান করতেই হবে। এবার আমার এই শখের জিনিসটাকে আমি বাস্তবে প্রকাশ করব। তারপর থেকে আমি শুরু করলাম অল্প অল্প করে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, নিজে বসে বসে একে একে ডিজাইন করি। এখানে বিশেষ করে আমেরিকাতে তো আমরা দেখি যে প্রত্যেকে তাদের কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ত, এবং 8 ঘন্টা 10 ঘন্টা ডেইলি কাজ করতে হয়, তারপরে ঘরের কাজ। আপনার বাগান দেখে মনে হচ্ছে যে আপনি এখানে প্রচুর সময় দেন। আপনি কি বাগানের সময়টা বেশি দেন, নাকি আপনার অন্য কোনো চাকরি বা কাজও করেন, যেখানে আপনি কিভাবে সমন্বয়টা করেন আপনি? আমি পেশাগতভাবে আমি লাইব্রেরিয়ান, আমি বস্টন ইউনিভার্সিটিতে কাজ করি। না, মানে সবসময় তো আর বাগানে থাকতে পারি না, তবে বাগানে আমি চেষ্টা করি সামারে বিশেষ করে 2 to 3 আওয়ার্স এভরিডে দেওয়ার। কারণ আমার গাছকে দিতে হয়, পানি দিতে হয়, যত্ন করতে হয়, ফার্টিলাইজার দিতে হয়, দেখতে হয় কি লাগে, তারপর ট্রিম করতে হয়, বহুত বহুত কাজ। তো আপনি জিজ্ঞাসা করছেন, এটা অবাক হওয়ারই কথা। নিজেও মাঝে মাঝে ভাবি যে এত বড় বাগান করছি, এত কাজ কেমন করে করি। আসলে বাসায় এসেই আপনার রান্নাটা বসিয়ে দিই চুলায়, আস্তে করে হতে থাকে, তারপরে আমি আমার মতো চলে আসি। এখানে চলে এসে দেখছি, আর টাইম টু টাইম আমি যে ঘরে দেখছি ঠিক আছে কিনা। আর তারপরে আমার যখন এটা তো খুব বেশি দিন সময় নাই, কারণ আমরা বস্টনে থাকি, আপনি তো জানেন খুব ঠান্ডা জায়গা, 3 মাসের মতো পাওয়া যায়। তবে কিছু গাছ আমি করি যে গাছকে আবার আমি ঘরেও নিয়ে যাই, কারণ আমি শুধু সামারেই দেখতে চাই না ফুল, আমি উইন্টারেও ঘরে বসে ফুল দেখি। আপনার বাগানটা আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলাম, মানে বিভিন্ন কর্নার থেকে। আমার কেন জানে একটা অনুভূতি হলো যে এক একটা কর্নার থেকে থাকালে এটার মানে দৃশ্যটা ঠিক এক এক রকম মনে হয়। আপনি কি কোনো মানে যারা প্ল্যানিং করে তাদের মাধ্যমে প্ল্যান করে বাগানটি করেছেন, নাকি নিজের মনের খেয়ালে করেছেন? এবং আপনার দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছের সাইজ এবং যে ফুলগুলো ফুটে আছে তাদের কালারের মধ্যে একটা কোথায় যেন একটা মানে সমন্বয় বা কন্ট্রাস্ট যেটাকে বলে। তো এই বিষয়টা একটু বলেন আমাদের। না, এই বাগানটা কমপ্লিটলি আমার নিজের করা। আমার বলতে পারেন যখন মাটি প্রথমে খুঁড়ি সেটাও আমারই করা। তারপর যখন দেখলাম এই মাটিটা খোঁড়া খুবই শক্তকর, তখন আমার মেয়ে লামিয়া আমাকে খুব সাহায্য করতো। তো ও আমার সাথে সাথে ইয়ে করতো, কিন্তু আমাদের দুজনের পক্ষে সম্ভব হতো না এই মাটিটাকে ইয়ে করার। তারপরে প্ল্যান করলাম যে কেমন করে করব। শুরু করলাম ছোট করে একটা এঁকে, তারপর একদিন একটা লোককে ডাকলাম, লোকটাকে ডেকে বললাম তুমি আমাকে এই জায়গাটা এরকম করে কেটে দাও। তো কেটে দিয়ে গেল, কিন্তু পরে যখন গাছ লাগাতে আসলাম দেখি আরে ও তো কেটে দিয়ে গেছে, কিন্তু গাছ যে লাগাবো সেই জায়গা তো করে দিয়ে যায় নাই।
তারপরে শুরু হলো, ঠিক আছে, মনে হয় ওরা করে না, এটা হচ্ছে আমার হাতে খড়ি, এটা 10 বছর আগের কথা। তারপরে নিজে থেকেই শুরু করলাম আমার আমার যাত্রা, যে আমাকেই খুঁড়ে আমাকেই গাছ লাগাতে হবে। তারপরে সেইভাবে আস্তে আস্তে শুরু করলাম। প্রথমে এরকম ছিল না, প্রথমে ছিল এই জায়গাটা ছোট্ট একটা গোল, আর আমি 3টা জায়গা করি, আর এটাকে করি একটা ছোট্ট করে ওভাল, আর ওইখানে একটা জায়গা করি। তারপরে আস্তে আস্তে আমি জিনিসটাকে বাড়াই, যে কোনটাকে কোথায় কোন ফুল বসাবো, এটা একটা আর্ট। যে কোথায় কোন জায়গাটা দিলে কীরকম লাগে, কোন ফুল কন্ট্রাস্ট কীরকম। এবং এখানে আপনার স্প্রিংটা শুরু হয় এপ্রিলের সময় থেকে, তখন কিন্তু এই গাছগুলো থাকে না, এখানে ড্যাফোডিল আর টিউলিপ ভরে যায়, সেগুলো এখন চলে গেছে নিচে। আমি সেইভাবে প্ল্যান করি, স্টেপ বাই স্টেপ, এক একটা সময় এক একটা গাছ আসে। যেমন দেখছেন আপনারা এখানে এই সাদা ফুলটা, এটা হাইড্রেঞ্জা, এইটা জাস্ট ফুটলো 1 সপ্তাহ আগে। আর তারপরে দেখছেন সাদাগুলো ডেইজি, এটা হচ্ছে এক ধরনের গোলাপ। এরা এরা এই সামারটা, রেস্ট অফ দ্য সামার থাকবে। এরা কিন্তু জাস্ট ফুটলো 1 সপ্তাহ আগে। এর আগে এটা এরকম ছিল না, অন্য রং ছিল। এখানে ছিল ভিতরে অনেক লিলি, সো লিলির রং ছিল হলুদ, অরেঞ্জ, সাদা, গোলাপি, এখনো কিছু কিছু আছে, তখন ওগুলো ভরে ছিল ওইগুলোতে। তারপরে সেই একইভাবে আমি করছি, এই হাইড্রেঞ্জা বিভিন্ন জায়গায় আছে আমার, এই কদিন পরে ফুটবে, তখন এটা ওই জায়গাটাকে দখল করে বসবে। আর এন্টার সামার এখানে গোলাপ ফোটে, তো গোলাপ তো জানেন একবার যখন আসে ভরে যায়, তারপরে আস্তে আস্তে সাদা দিয়ে শেষ হলো অনেকগুলা। এই যে কালারগুলা গাছে ফুল ফুটার আগে আপনি কিভাবে বুঝলেন যে এক্স্যাক্টলি এই কালারটা আসতে পারে বা আসবে, এবং আপনি ফুলের রং সম্পর্কে কি বলেন, যে আসলে মানুষ কিভাবে খুব সহজেই এতগুলো রঙের বৈচিত্র্য আনতে পারে তার আঁকনিতে, নাকি এই ফুলগুলোতে বিশেষ কোনো ইয়ে আছে? না না, কেউই আনতে পারে না। এই একটা আর্টিস্ট যে সে ফেমাস, মনে করেন যে কোনো আর্টিস্ট, এই ফুলটাকে দেখেই সে মানে বুঝছে ও এই ফুলের এই রংটাকে দিয়ে আমি আর্ট করব এইভাবে। এটা একদমই ন্যাচারাল, এটা কারণ মানুষের তৈরি না। কখন কোনো এক সময় এইভাবে বিটিগুলো আসছিল দুনিয়াতে, তারপরে স্প্রেড হয়ে গেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু এটা ম্যানমেড না, এটা হচ্ছে তৈরি, এটা অটোমেটিক তৈরি করা। চিন্তা করে দেখেন, এই যে দেখছেন, আপনিও দেখছেন যে রঙগুলো, এরকম রং একটা মানুষ তৈরি করতে পারে না। আর্টিস্ট অনেক আর্ট করবে, কিন্তু এক্স্যাক্ট কালারটা সে করতে পারবে না। এবং আমি যখন ওই লালটা দেখি, এই লালটা আমার কাছে অদ্ভুত লাগে, এরকম লাল হতে পারে, কি অদ্ভুত লাল। তোমার মাঝে মাঝে ইচ্ছা হয় আমি যদি এরকম রঙে একটা শাড়ি পেতাম, কিন্তু এটা তো বাস্তবে সম্ভব না, কেউ পারবে না ওই রঙটা করতে। তো সেই জন্যই আমি এই জায়গাটাকে এইভাবে তৈরি করছি, যে বিভিন্ন রকম রং দেখছেন, একদম মানে ওকে আমি বলি আমার রানী। ওখানে সে একটা ট্রেলিজের উপরে উঠছে, সে কিন্তু এখনো ছোট, আসে আরও বড় হবে। তারপরে এইদিকে এই যে সাদা, এটা দিয়ে সাদা, লাল আর রং হলুদ মিশে যে ও ফুটে উঠছে এখানে। রাইট, এটা ভাবছি। আচ্ছা, এখানে সামারের সময় আপনি বলছেন যে 3 মাস এই বাগানটা মূলত খুব সুন্দর হয়ে সাজিয়ে থাকে। আপনি সামারে তো আমেরিকাতে লোকজন বেড়াতে যায়, বাইরে বেড়াতে যায়, বা মুভি দেখে বা নানা রকম পার্টি এগুলো নিয়ে ব্যস্ত থাকে বা কাটাতে পছন্দ করে। তো আপনি কিভাবে মাটি নিয়ে বা গাছ নিয়ে, আপনি অনেকটা তো একাকী মানুষ, কিভাবে আপনি কথা না বলে না বলে সময়টা কাটান এভাবে? মানে আপনি বলছেন 3 ঘন্টা সময়, এটা অসম্ভব একটা ব্যাপার। আপনি এটা তো খুব ভালো প্রশ্ন করছেন। আমার মানুষ লাগে না, ওরাই আমার ফ্রেন্ড। আমি ওদের সাথে কথা বলি। এই যে ছোট ছোট করে যে আজকে যে আমাকে রেজাল্টটা দিচ্ছে, একটা মানুষ কিন্তু এই রেজাল্টটা আমাকে দেবে না। আমি ওদেরকে দেখে যে শান্তিটা পাই, যে ও মাই গড কি সুন্দর ফুটেছে, কি হেলদি গাছটা, কি অপূর্ব রং। আমি এসে একটু ধরে দেখে আবার চিন্তা করি, তখন আমি প্রতিদিনই আমি আল্লাহকে একবার ধন্যবাদ দিই যে তার সৃষ্টি এত সুন্দর জিনিস, এবং তাকে আমি এর ভিতরেই পাই। তো আমার মনটা খুশি হয়ে যায়, আমার লাগে না অন্য জায়গায় যেতে। হ্যাঁ, ঠিকই বলছেন যে অনেক অনেক জায়গায় আমাকে অনেকেই বলে তুমি যাও না কেন। আমার নিজেরও ইচ্ছা হয় ঘুরি, টাইম যে নেই না তা নেই, কিন্তু আমার মনটা পড়ে থাকে এখানে। আমি খুব কষ্ট পাই বাইরে গেলে সামারে। একটা বিষয় আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে মানে বিশাল একটা বাগান না, বিশাল একটা উদ্যান না এটা, কিন্তু এখানে সব কিছু আছে এবং প্রচুর চেয়ার বসানো আছে এখানে।
এবং চেয়ারগুলো বসানোর মধ্যে আপনার একটা বৈচিত্র্য আমি দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা আপনি একটু বলেন। আমি পেশাগতভাবে লাইব্রেরিয়ান, আমি বই ভালোবাসি ভীষণভাবে। বই ম্যাগাজিন আমার একটা আরেকটা শখের জিনিস। তো আমি যখন এগুলোকে তৈরি করি, এরকম সেটিংটা করি, আমার মনের মধ্যে ওইটাই থাকে, আমি এখানে এসে একটা ম্যাগাজিন পড়বো, চা খাবো, ওইখানে বসে একটু ম্যাগাজিন পড়বো কিংবা একটা বই পড়বো। এটাকে করেই আমি আসলে এরকমভাবে জায়গাটা তৈরি করছি বিভিন্ন জায়গাতে। যে আপনি যদি সন্ধ্যা, যখন এখন যেমন একটা সুন্দর সন্ধ্যা, রোদ আছে কিন্তু গরম নাই, আপনি এখানে যদি বসে একটু বই পড়েন, কথা বলেন কিংবা একটা ম্যাগাজিন দেখেন, চা খান, আমি শিওর আপনি অনেক ভালো ফিল করবেন। এত সুন্দর ন্যাচারাল একটা বিউটি। তো সেই জন্য আমি এভাবে বসার জায়গাটা বের করছি। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার এত সুন্দর বাগান, এই বাগানটা কি শুধু আপনি নিজে করে এর আনন্দটা আপনি ভোগ করেন, নাকি এখানে অন্য কেউ এসে বা কেউ আসতে চাইলে তাদের আসার সুযোগ আছে? না, বাগান কি শুধু নিজের জন্য হয়? হয় না। কারণ ওরা এত সুন্দর, আমার তো ইচ্ছা হয় আরও কেউ আসুক, দেখুক। আমার বাগান ওপেন ফর এভরিবডি, অনেকেই আসে। এই রিসেন্টলি সিটি অফ বস্টনের লোকেরাও এসেছিল দেখতে। তো আমি অলসো চিন্তা করছি যে যেহেতু বাগানে গেলে, আমি শুনেছি, বহু বইয়ে তো পড়ছি ছোটোবেলা থেকেই, যে বাগানে গেলে আপনার যদি শরীর খারাপ থাকে, মন খারাপ থাকে, মনটা ভালো হয়ে যায়। তো সেটাই আমার নেক্সট একটা আছে, ইচ্ছা আছে যে কোনো হসপিটালকে আমার কিছু টাইম ডোনেট করব, তারা আমার বাসায় এসে বসবে, ঘুরবে। যেমন ধরেন তারা মানে ভেরি ক্রিটিক্যাল পেশেন্ট, হয়তো কিছুদিন পরে মরে যাবে, ওই শান্তিটা যে পাবে, আমি ওইটাই তাদের দিতে চাই। এখানে বসে এক কাপ চা খেলে আমার মনে হবে আমি কিছু করছি মানুষের জন্য। অদ্ভুত, আপনার সত্যি এই ইচ্ছাটা অত্যন্ত প্রশংসনীয়। আপনি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনার বাগানে কত ধরনের আপনার ফুলের গাছ আছে, এবং সবগুলো ফুলের গাছ কি আপনার জানা আছে, এবং আপনি ওভাবেই কিনেছেন এগুলা বা লাগিয়েছেন? হ্যাঁ, আমার লিস্টের মধ্যে 140 ধরনের গাছ আছে। একই ভ্যারাইটিস আছে ধরেন 10-12টা, আবার মানে কিন্তু সব মিলিয়ে 140টা আমার লিস্ট। আমি সবসময় লিখে রাখি যে আমি কি কি গাছ কিনলাম, কারণ আর কোনটা গাছ আমার নাই, কেন নাই, আমি সেটাও চিন্তা করি। তো হ্যাঁ, আমার অনেক গাছ। এই বাগান করতে কিন্তু সময় যেমন লাগে, প্রচণ্ড মানে এটার মনোযোগও দিতে হয়। তারপরে সেটা প্রচুর অর্থ ব্যয় করতে হয়, কিন্তু এত সহজ ব্যাপার নয়। আপনি এই জিনিসটাকে কিভাবে দেখেন, যে আপনি অর্থ ব্যয় করছেন নিছক একটা শখের জন্য, নাকি আরও কিছু বড় কিছু আছে এখানে? এটা আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে হ্যাঁ, এটাতে সত্যি সত্যি অনেক অর্থ খরচ হয়। সময়ের সাথে সাথে অর্থটাও, মানি না থাকলে বাগান করা সম্ভব না, একটা গাছের অনেক দাম। আমি যখন শুরু করি তখন আমি চিন্তা করি আমি গাছ কিনবো কি করে। তারপরে মানে আমি বিশ্বাস করবেন না, আমি কখনোই বাইরে লাঞ্চ খাই না, কিছু না। আমার হবির টাকাটা আমি আমার বাগানে খরচ করি। আর আমি আমার ছেলে মেয়েদের বলতাম সবসময়, তোমরা যখনই আমাকে কিছু দিবে আমার বাগানের জিনিস দিবে, আমি কিছু চাই না। তো সেইটা থেকেই এখন আস্তে আস্তে, এখন অবশ্য অনেক এস্টাবলিশ গাছ আছে, যে এমন যে না আমি প্রতি বছরই কিনছি, মানে এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, আমি করে ফেলছি। এখন আমার এখন অনেকেই আসে, অনেকেই দেখে, আমার ভালো লাগে। আপনার কয়েকটা গাছের, বিশেষ করে উল্লেখযোগ্য গাছের বা ফুলের একটু নাম বলবেন কি, যে এখানে কি কি গাছ বা ফুলের আপনি পছন্দ করেন বেশি? আচ্ছা, এখন তো এটা তো জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে, জুলাই মাসে আসে হলো এই যে লম্বা লম্বা ফুলগুলো দেখছেন, চিকন চিকন গাছের সাথে এরকম, ওর নাম হচ্ছে ফ্লক্স। ও অনেক রং আসে, সাদা, গোলাপি, বেগুনি, পার্পল, তারপরে স্যালমন কালারের। এটা আমার খুব ফেভারিট এই সময়। তারপর আরেকটা আছে দেখেন, ওর পাতাটা মাল্টি কালারের, ও ফুল দিবে, আপনার দিবে হচ্ছে যে ক্যান্ডি ক্যানের মতো। তো এটা যখন দেখি আমার কাছে খুব ভালো লাগে যে ফুলেরও এত স্টাইল আছে। তারপরে এই দুটো গাছ আমার খুব ফেভারিট, ওর নাম হলো ড্যাপল উইলো। ওর পাতাটাও আপনার একটা পাতারই একটা বৈশিষ্ট্য আছে, মনে হচ্ছে কে যেন পাতা আর্ট করে রাখছে। আর আমার মানে খুব ভালো প্রিয় হলো হচ্ছে হাইড্রেঞ্জা। আমার অনেক ধরনের হাইড্রেঞ্জা বাগানে। আচ্ছা, ওই যে আপনার পেছনে এই যে গাছটা দেখলাম, এখানে মানে
খুব তেমন একটা লম্বা গাছ না, কিন্তু আবার ঠিক গাছের নিচেই দেখতেছি এখানে নানা রকম কালারের ফুল। এটা আমি সাধারণত তো গাছের ছায়াতে অন্য গাছ বা ফুল তো জন্মানোর কথা না, এটা কিভাবে সম্ভব করলেন আপনি? এটা তো ভালো প্রশ্ন করছেন। এই জন্যকে বলে শেড ফ্লাওয়ার। এই ফুলগুলো ওরা রোদ ভালোবাসে না, আর ওদের নামও খুব ফানি, ওদের নাম হলো ইমপেশেন্স। তো ওরা ছায়া ভালোবাসে। এই যে দেখেন না, আমি এই গাছটাতে একটা ব্রাঞ্চে আমি এই বাস্কেটটাকে হ্যাং করছি। তো এরকম কয়েকটা জায়গায় আমার বাস্কেট হ্যাং করা আছে, কারণ মাটিতেও হচ্ছে, এবার গাছটারও যেন সৌন্দর্য হয়, কারণ ওর ফুলটা শেষ হয়ে গেছে 2 মাস আগে। তো তাই ওকে আমি এখানে হ্যাং করছি, ভাবলে যে গাছেরই ফুল ওরকম, মানে আমার মনে হয় ওরকম। তাই আমি এরকম করে হ্যাং করছি বাগানের মানে ফুলের বাস্কেটটাকে। আপনার কথা শুনে মনে হচ্ছে যে এবারে আপনি একটা ডিটেলসে চলে গেছেন বাগানটা নিয়ে। আসলে সেটা মনে হয় সে কারণে এই বাগানটা এত সুন্দর লাগে। আমি আরও 2-একটা প্রশ্ন করতে চাই আপনাকে। সত্যি যে আপনার বাগানের মধ্যে অনেকগুলা দেখা যাচ্ছে স্ট্যাচু বা মূর্তি। এই বাগানের মধ্যে মূর্তি রাখার সাথে মানে এটা একটা কোনো বৈশিষ্ট্য আছে কিনা বা সামঞ্জস্য আছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই, তা তো বটেই। ফুল যেমন যে মানুষটা লাগাচ্ছে, ফুলটাকে বড় করছে, সেও একটা শান্তিপ্রিয় মানুষ। সে খুব চঞ্চল হলে এটা পারবে না, তো অনেক যত্ন লাগে। আর যে মানুষটা স্ট্যাচু বানাচ্ছে, একটা মানুষের চেহারাকে সে ফুটায় তুলছে সিমেন্ট দিয়ে, আর তার আর যা যা লাগে, সেই মানুষটাও কিন্তু খুব আস্তে বসে বসে শান্তভাবে একটা জিনিসকে ফুটিয়ে তোলে। হ্যাঁ, অবশ্যই। এবং তার সাথে বাগানের সাথে তার খুব মিল, সেই জন্যে আমি ভালোবাসি। তারও যেমন একটা গুণ আছে, এই গুণটা প্রতিভার মতো। ফুল দেখেন না, আমার বিভিন্ন জায়গায় যে স্ট্যাচুগুলো, ওরা ফুটে উঠছে, মনে হয় ওদের জায়গা এটাই। আসলে সত্যি। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এখানে কিছু গাছ দেখছি, ফুল দেখছি না। বিশেষ করে আপনার ঘরের সাথে যে গাছটা লাগানো আছে, এটা কি বছরের সারা বছরটাতেই এরকম থাকে, নাকি শুধু সামারে এরকম বা গ্রীষ্মকালে এরকম থাকে? না না না, আপনি হয়তো চেনেনই নাই। এই কবি সাহিত্যিকরা বহু জায়গাতে এটার নাম দিয়ে, মানে এটাকে মনে করে মোস্ট রোমান্টিক ভাইন। এটা মানুষ বিয়ে করার জন্য থাকে, জায়গা খুঁজে কোথায় এই ভাইনটা আছে। এবং এই ভাইনটা তো অপূর্ব। এটার নিচে আপনার এপ্রিল মাসের শেষে এটাতে ফুল ফোটে। ফুলটা পার্পল রঙের, আঙ্গুরের থোকার মতো, সারাটা জায়গা থেকে পাতা থাকে না, শুধু ফুলটা ফোটে। তখনকার ওই সিনটা অপূর্ব একটা সিন। তো যখন ফুলটা চলে গেছে, এখন আপনার ও পাতা দিয়ে ভরিয়ে দিচ্ছে, এবং আমার এই জায়গাটাকে একটা শেড করে দিয়েছে অটোমেটিক্যালি। আর ওর সিডগুলো হচ্ছে এই যে এইগুলো কিছু কিছু, ওর নাম হলো হুইস্টেরিয়া। হুইস্টেরিয়া। আপনি আসলে এটা রোমান্টিক কথাটা ব্যবহার করছেন এখানে, যেটা হচ্ছে যে বিয়ে করার সময়, বিশেষ করে কি আমেরিকান বা ইউরোপিয়ানরা বিয়ে করার সময় এই ধরনের এরা গাছের নিচে একটা জায়গা খুঁজে, বা তাদের প্রিয়তমার সাথে কথা বলার জন্য। কিন্তু আপনার এটা দেখে মনে হচ্ছে ঠিক আপনি এই ধরনের একটা পরিবেশ এখানে সৃষ্টি করে রেখেছেন। তো মনে হচ্ছে যে আপনি শুধু গার্ডেনিং না, বাগান করার পিছনে যে একটা ফিলোসফি কাজ করে বিভিন্ন মানুষের বিভিন্ন বয়সে, তো এই জিনিসগুলো আপনি কিভাবে আসে আপনার কাছে? বেসিক্যালি মনের দিক থেকে আমি খুব রোমান্টিক মানুষ। আর যখন তৈরি করি, তখন আমার মনে ইচ্ছা ছিল যে আমার মেয়ের বিয়ের কোনো অনুষ্ঠান আমি এই বাগানে করব। তো মানে যেহেতু এই দেশেই ওর বিয়েটা হয়, এমন তো কিছু করতে পারি না, জায়গাটা তো ছোট। তো ওর জন্য এখানে কয়েকটা অনুষ্ঠান করেছিলাম। তো সেটার জন্য আমার বাগানটা সার্থক। যে এবং এই এই গাছটা আমার ছোটবেলায় চিনতাম না, কারণ আমাদের দেশে নাই। আমি ছবিতে দেখতাম, দেখে চিন্তা করতাম এটা কি গাছ, এই গাছ আমাকে একদিন লাগাতেই হবে। এবং ওর ফুলটা অদ্ভুত, আপনার এন্ড অফ এপ্রিলে ফোটে। আমার এটা 2 ধরনের আছে আপনার। আর ওর যে সুগন্ধ, আপনি এতক্ষণ এখানে দাঁড়ালে আপনি পাগল হয়ে যেতেন, এত সুগন্ধি ফুল। আচ্ছা, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে ফুল, এটা মনে হচ্ছে অনেকটা বেগুনি রঙের, কিন্তু একই রকমের ফুল দেখতে পাচ্ছি
গ্রিন বা সবুজ রঙেরও দেখা যাচ্ছে ওইদিকে। এই ফুলের কালারটা কিভাবে এই বৈচিত্র্যময় হয় একটু বলবেন? ও এটার নাম হলো, আপনাকে একটু আগে বললাম, হাইড্রেঞ্জা। এটা এই এই সারা অগাস্টে ফুটবে, আরও ফুটবে। এই গাছটার ফুলটার বৈশিষ্ট্য হলো, আপনি যদি চান এটাকে সময় ব্যয় করে এই ফুলটাকে গোলাপিও করতে পারেন, এই ফুলটাকে বেগুনি রঙও করতে পারেন, আবার ডার্ক বেগুনিও করতে পারেন। আপনাকে একটু সময় দিতে হবে, এবং সময় দিয়ে মাটিটাকে নিয়ে একটু নিজে নিজে মাটিটাকে নিয়ে টেস্ট করবেন, করে দেখবেন এটা অ্যালকালাইন জিনিস, এটা পছন্দ করে অ্যাসিড। তো আমি 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 এইভাবেই করি। গত বছরে এটা ছিল সবুজ, এটা খুব রেয়ার, সবুজ সাধারণত হাইড্রেঞ্জা হয় না, খুবই রেয়ার। তো এবারে চিন্তা করলাম সবুজটা যেন ফুটছে না, এবারে দেখি ওকে চেঞ্জ করি। তো ওকে চেঞ্জ করে এবারে আমি ওটাকে এই কালারটা করলাম। এবং দেখেন ফুলটা কত বড়, দেখেন একটা ফুল কত বড়। এবং সত্যি, এবং এইটা এক ধরনের নীল। আবার এই একই জিনিস এইখানেও বেশ কতগুলো গাছ আমার এখানে, এই রংটা আমার খুব পছন্দ। আচ্ছা, আপনি দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটা, এই কর্নারে একটা আবার সুন্দর করে ছোট্ট ঘর করেছেন। মানে এক একটা জায়গায় এক একটা আপনি মানে শৈল্পিক একটা নিদর্শন আপনি সৃষ্টি করেছেন। এইটা কেন করেছেন এখানে বলেন? ওই যে বললাম যে আমি খুব কাল্পনিক, যখন চিন্তা করছি বাগান জিনিসটা আমি ডেফিনেটলি, আমাকে দেখে বুঝছেন আমার বাগানে এসে আমি খুব ভালোবাসি। তো আমার এই জিনিসটা আমার খুব ফেভারিট ছিল, যে আমি কোনো না কোথাও আমার বাগানে একটা জায়গা খুঁজে বের করে এই জিনিসটাকে লাগাবো। যখন যেদিন খুব বৃষ্টি পড়ে, যদি আমি বাসায় থাকি, আমি এসে ফট করে এসে এখানে বসবো, আমার এক কাপ চা বানিয়ে নিয়ে আমি বসে আমি দেখবো বৃষ্টিটা পড়ছে, যে এটা অপূর্ব লাগে। এখানে এসে দেখবেন আমার এখানে ম্যাগাজিন আছে, আমি এখানে বসে একটু পড়াশোনা করি, আমার খুব ভালো লাগে। এবং আমি এখানে দাঁড়িয়ে আমার সারা বাগানটা দেখি, আমার কাছে মনে হয় আমার দুনিয়া, এটা আমার হ্যাভেন। দর্শক মণ্ডলী, যেটা মনে হয় যে উনি শুধু বাগান না, বাগানের মধ্যে একটা মানুষের যে মানসিক প্রশান্তি, যেটাকে খোঁজার জন্য অনেকে মেডিটেশন করে বা অনেকে নির্জনে গিয়ে বসে। আমার মনে হচ্ছে যে আপনার এই বাগানে বিশাল একটা মনের খোরাক রয়ে গেছে, এবং একদিকে যেমন শৈল্পিক বৈশিষ্ট্য, অপরদিকে মানে মানুষের মনের খোরাকের একটা বিশাল ব্যাপার। তো আপনার এত বৈচিত্র্যময় ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর করে বাগান করেছেন, এটা সত্যিই প্রশংসনীয়। এবং আমি শুনেছি সিটি অফ বস্টনের পক্ষ থেকে আপনার এখানে এসে লোকজন দেখে গেছে এবং তারা খুবই সন্তুষ্ট। তো আপনি কি বাগানটা কন্টিনিউ করবেন, আরও করে যাবেন? করলে কতদিন করবেন এটা? যতদিন আমি ফিজিক্যালি পারবো করতে, বাগান আমি কন্টিনিউই করব। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আমরা তো অত্যন্ত শীতের দেশ, এটা বিশেষ করে বস্টন বা নিউ ইংল্যান্ড এরিয়া। শীতকালে আপনি এই বাগানের গাছগুলোকে কিভাবে প্রোটেক্ট করেন বা রক্ষা করেন? এই অক্টোবর মাসের দিকে প্রায় গাছকে আমি ট্রিম করে ছোট করে ফেলি, তারপরে ওকে আমি বিশেষ মানে মাল্চ দিই, যাতে রুটটা নষ্ট না হয়ে যায় পরের বছরের জন্য। আবার ঠিক ওই সময় একটু ফার্টিলাইজারও দিয়ে রাখি। তো এই গাছগুলো অবশ্য এই সিজন এইখানকার ওয়েদারের সাথে সুটেবল, কাজে ওরা খুব একটা ক্ষতি হয় না, কিন্তু প্রিকশন নিতে হয়, তা নাহলে পরের বছর ভালোভাবে আসে না। আচ্ছা, অদ্ভুত বিষয়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এত কষ্ট করে এই আমেরিকার বস্টন শহর, যেখানে মানুষ দৈনন্দিন কাজের ব্যস্ততা, এত ব্যস্ত সময় কাটে, সেই সময় থেকে আপনি সময় বের করে এত সুন্দর বাগান করেছেন, যেটা এখানে সিটির মেয়রকে পর্যন্ত মানে আকর্ষণ করেছে, সিটির কর্তৃপক্ষকে আকর্ষণ করেছে, এবং তারা খুব প্রশংসা করেছে এই বাগানের। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার অনুভূতিতে যে এখনো বাংলাদেশটা রয়ে গেছে। আপনি সেই কবে বাংলাদেশের ছোট্ট থাকতে একটা বাগান করেছিলেন, ফুল ফুটিয়েছিলেন, আর এই আমেরিকাতে এসে এমন এখানের তো আবহাওয়া এত খারাপ, বিশেষ করে গাছপালার জন্য, সেই প্রতিকূল একটা অবস্থার মধ্যে আপনি সত্যি ঠিক যেন বাংলাদেশ বানিয়ে রেখেছেন আপনার এই বাগানটাকে। আমি আপনার এই সৃষ্টিশীল কাজের জন্য অসম্ভব আপনার প্রশংসা করি,
এবং তার সাথে প্রশংসা করি এই জন্য যে আপনি সুজলা সুফলা বাংলাদেশকে যেন এই বস্ত্রনে এনে ঠিক সাজিয়ে রেখেছেন। এবং আপনি যে প্রশান্তির কথা বলেছেন, বাগানের যে প্রশান্তি, আমি তো মনে করি যে আমাদের প্রতিটা মানুষ, অন্তত বাঙালি যারা আছেন, তারা যদি তাদের মধ্যেও এ ধরনের একটা অনুভূতি আসা উচিত যে বাগান মানুষকে মানসিক প্রশান্তি দেয় এবং তার সময়টাকে সুন্দর করে কাটায়। একই সাথে যারা রুগ্ন অসুস্থ তাদেরও বাগানটা খুবই উপকারে আসে। তা আপনি যে কথা বলেছেন যে একটা হসপিটালের লোকজন কেউ যদি রোগী যদি এখানে মানে সময় কাটাতে চায়, তাদেরকে আপনি এখানে সময় দিবেন। তো আপনি বাঙালিদের জন্য কিছু একটা বলেন যে তারা কি করতে পারে কিনা এবং কিভাবে পারবে। এটা সম্পূর্ণ ইচ্ছা করে, মানুষের ইচ্ছার উপরে। এবং এটা সত্যি করে বলতে গেলে এটা ভীষণ হেলদি জিনিস, মানুষের মানসিকভাবে আপনার ব্রেনটাকে ভালো রাখে। সবারই উচিত এই ধরনের জিনিস করা, ভালো থাকবে। দর্শক মণ্ডলী, আমিও মিসেস নাসিম পারভিনের কথাই বলতে চাই যে বিশেষ করে বাঙালিদের উদ্দেশ্যে বলবো, ইচ্ছাটাই হচ্ছে আসল কথা। আমাদের ইচ্ছা শক্তিকে যদি জাগ্রত করি এবং সেই ইচ্ছা শক্তি দিয়ে যদি আমরা এরকম বৈচিত্র্যময় বাগান গড়ে তুলি, আমাদের যতটুকু জায়গা আছে, এমনকি ফুলের টব কিনে সে টবের মধ্যে যদি আমরা গাছ লাগাই, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা একটা বিশাল প্রশান্তি দেয় আমাদের এই কর্মব্যস্ত জীবনে। আমরা কিছুক্ষণের জন্য হলেও আমরা প্রশান্তি লাভ করতে পারি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদের ভিজিট করার জন্য। আমি যে আপনারা যে খুশি হয়েছেন এখানে আসছেন, এজন্য আমি খুব খুশি। এবং আমারও আরেকটা আবেদন যেন বস্টনবাসীরাও যেন চিন্তা করে যে সময়ের মাঝখান থেকে একটু সময় বের করেও নিয়েও কিছু করা যায় যাতে নিজেরা ভালো থাকতে পারে। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এসে বাগান দেখার সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের।
ফুলি বার বার ফিরে যায়, ফুলি বার বার ফিরে আসে, ওলি বার বার ফিরে যায়। তবে তো ফুল বিকাশে ওলি বার বার ফিরে যায়। কলি ফুটিতে চাহে ফোটে না, কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে, ওলি বার বার ফিরে যায়। ওলি বার বার ফিরে আসে, ওলি বার বার ফিরে যায়। ভুলে মান অপমান দাও মন প্রাণ, নিষেদিন রহু পাশে। ভুলে মান অপমান দাও মন প্রাণ, নিষেদিন রহু পাশে। তবু আশা ছেড়ে তবু আশা রেখে দাও, আশা ছেড়ে তবু আশা রেখে দাও। হৃদয় রতন আসে, ওলি বার বার ফিরে যায়। ওলি বার বার ফিরে আসে, ওলি বার বার ফিরে যায়। ফিরে এসো ফিরে এসো বনমোদিত ফুলবাসে। ফিরে এসো ফিরে এসো বনমোদিত ফুলবাসে। আজ বিরহ রজনী ফুল্ল কুসুম শিশির সলিলে ভাসে, ওলি বার বার ফিরে যায়। ওলি বার বার ফিরে আসে, ওলি বার বার ফিরে যায়। ফিরে এসো ফিরে এসো বনমোদিত ফুলবাসে।
ফিরে এসো ফিরে এসো বনমোদিত ফুলবাসে আজ বিরহ রজনী ফুল্ল কুসুম শিশির সলিলে ভাসে ওলি বারবার ফিরে যায় ওলি বারবার ফিরে আসে ওলি বারবার ফিরে যায় তবে তো ফুল বিকাশে ওলি বারবার ফিরে যায় ওলি বারবার ফিরে আসে ওলি বারবার ফিরে যায় ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া ফেলি চকিতে আসনা না পড়িতে হারাইয়া হৃদয় না জোড়াতে হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না আখিতে আখিতে ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে ওহে এত প্রেম আমি কোথা পাব না এত প্রেম আমি কোথা পাব না তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে দয়া না করিলে কি পারে তুমি আপনি না এলে কি পারে হৃদয়ে রাখিতে মাঝে মাঝে কব দেখা পাই চিরদিন কেন পাই না আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ ওহে